ফিল্মে এআই ঢুকবে আসলে কত দূর ঢুকতে পারবে? ক্লিং, VO3 এগুলো দিয়ে কিন্তু ওই সিজিআই তে যে কাজগুলো করা হতো এগুলো জাস্ট একটা প্রম্পট দিয়ে করে ফেলতেছে। ডিটেইলিং ভালো, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, বাট ভার্সনস খুব জেনারিক। একটা মুভির শেষ 43 মিনিট এআই দিয়ে রিক্রিয়েট করা হচ্ছে। মানুষ এখন এআই এর ওই কনসিডারেশন নিয়ে তাদের স্ক্রিপ্ট চেঞ্জ করতেছে। আসে না যে ম্যাজিক্যাল কিছু না, স্ট্রাকচারাল ম্যাজিক্যাল। চ্যাটজিপিটি কে সিঙ্গেল লাইনের প্রম্পট লিখতেছে যে আমার একটা রোমান্টিক মুভির স্ক্রিপ্ট দিয়ে দাও, ও সুন্দর করে লিখে দিয়ে দিচ্ছে। এটার উপরে একটা কপিরাইট দেওয়া উচিত। এই কপিরাইট ইস্যুজেই কিন্তু মিলিয়ন ডলার পে করতে হচ্ছে। যদি আপনি র্যাডিক্যাল না হন তাহলে এআই তো আপনার আস্তে আস্তে আপনার জোনগুলো নষ্ট করবে। আপনি নষ্ট করছেন, অন্যদের জন্য নষ্ট করছেন। স্ক্রিপ্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিরেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের রিপ্লেসমেন্ট পসিবল। স্কিলস অ্যান্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি আরজে শান্ত, আর আমার সাথে বরাবরের মতোই আছেন এআই এক্সপার্ট এবং এআই এডুকেটর মনদীপ ঘরাই। হ্যালো। আর আমাদের সাথে আরও একজন স্পেশাল গেস্ট আজকে আছেন। আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেতা AVM সুমন। হাই, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছেন, আপনারা কেমন আছেন? আমরাও বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে তো আরও বেশি ভালো আছি। আমি মনে হয় প্রথমে একটু সুমন ভাইয়ের কাছেই চলে যেতে চাই, যেহেতু এআই নিয়ে কথা বলতে যাচ্ছি। এআই নিয়ে আপনার অ্যাকচুয়ালি জার্নিটা কেমন, বা আপনি এআই ইউজ করেন কি ইউজুয়ালি? ফোনের মাধ্যমে যতটুকু ইউজ হয়, আর সিনেমার যে কাজগুলো হয় এআইয়ের মাধ্যমে, ওগুলো তো আসলে মানে ওগুলোর পার্ট হই, মানে সাবজেক্ট হিসেবে, কিন্তু আলটিমেটলি টেবিলেই কাজ হয়, আই গেস। ওয়েল, আমাদের যে এআই মেন্টর রয়েছেন মনদীপ ঘরাই, তার কাছে একটু জানতে চাই, যেটা আজকে যে টপিকটা লাইট ক্যামেরা এআই, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে যদি আমাদেরকে একটু ব্রিফ করেন। সত্যিকার অর্থে একদম শুরুতে যেটা বলতে যাব, আমার সুমন ভাইকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ আমরা যখন অফ স্ক্রিনে কথা বলছিলাম, যে ডেপটা আমরা ক্যামেরার সামনে হয়তো দেখতে পারি না, আমরা দেখে নিয়েছি। তা আজকের আলাপ আসলে এজন্য মনে হচ্ছে খুব কমফোর্টেবল হবে এবং ভালো হবে। সত্যিকার অর্থে যখন আমরা বলছি লাইট ক্যামেরা এআই, আসলে মিন করছি আমাদের স্বপ্নের যে জগৎটা আছে, রূপালী জগৎটা আছে, সেখানে সামনের দিনগুলোতে এআই আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে এবং এতদিন কিভাবে ফেলে এসেছে। কারণ আমাদের এখন এআই বললেই আমরা মাথার মধ্যে ঘুরে শুধু চ্যাটজিপিটি। আসলে কি তাই? মানে এটা তো একটা চ্যাটবট। অ্যাকচুয়ালি এখন মার্কেটে অন্তত 10টা এমন এআই এর নাম বলা সম্ভব যারা চ্যাটজিপিটির মতোই চ্যাটবট বানিয়েছে, তার চেয়ে ভালো পারফর্ম করছে। কিন্তু আমাদের কনসেপ্টটা রয়ে গেছে ওই যে ছোটবেলায় আমরা বলতাম না যে মোটরসাইকেলের নাম কিন্তু হোন্ডা হয়ে গেছে। এখন এই জন্য আমরা বলি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা। এখন যেমন একসময় আমরা বলছি সার্চ করতে হলে গুগল, সেই জায়গাটা চ্যাটজিপিটি নিয়ে নিয়েছে। কিন্তু এআই ইজ মাচ মোর দ্যান দ্যাট। এখন ফিল্মের জায়গায় এআই কিভাবে আসলো, মানে আমরা আজকে আমাদের দর্শকদের কাছে, আপনার মাধ্যমে আপনার দর্শকদের কাছে এবং ডাঙ্গুলির যারা দর্শক আছে সবার কাছেই এই পুরো সিজনটায় আমরা চেষ্টা করেছি এমনভাবে এআই শিখাতে যে এআই শুধু কন্টেন্ট মেকিং না, এআই জীবনের কোন কোন জায়গায় কিভাবে ছড়িয়ে গেছে সেটা বোঝানোর জন্য। এই ফিল্ম জগতে এআই যদি বলি, একটা খবরের দিকে আপনাদের চোখ ফেরাই, জাস্ট গত সপ্তাহের খবর, যে একটা মুভির শেষ 43 মিনিট এআই দিয়ে রিক্রিয়েট করা হচ্ছে। এবং সেই এআই দিয়ে যে রিক্রিয়েশন, এটা পরে যাব, এটা দিয়ে নাকি হলিউডে এআই এর পদযাত্রা শুরু হলো। এই পদযাত্রা শুরু হলো নিউজটা যারা করছে বা যারা বলছে, সেই জায়গা থেকে আমাদের আজকে আলোচনা শুরু হবে যে এআই আসলে প্রথমবারের মতো হলিউডে পা রাখে ট্রন মুভি দিয়ে 1980s, এখন না। তাহলে সে সময় কি ছিল? সে সময় ছিল বেসিক কিছু ভিজুয়ালস তৈরি করার ক্ষেত্রে এআই ইউজ করা হতো। সেটা তো চ্যাটবট না, সেটা ছিল অন্য এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এ ডিফারেন্ট ফর্ম। স্টার ট্রেক কি তার আগের ছিল না? তার আগের মেবি, কিন্তু মানে আমরা দেখি যেটা, যে তারা স্বীকার করেছে বা ক্রিয়েটরসরা বলছে যে ট্রন মুভি, এবং ট্রনের পরে আপনি যদি খেয়াল করেন টার্মিনেটর 2তেও কিন্তু এই ভিজুয়াল হেভিলি ইউজড হয়, এবং এটা কিন্তু সবই সেই ভিজুয়াল জায়গা থেকেই করেছে। এরপরে এআই যে কাজটা করলো, মানে যে জায়গায় ইন্টারভেনশনটা হলো তাদের, সেটা হলো টয় স্টোরি। এটা গ্রাউন্ড ব্রেকিং থিং, কারণ হলো ক্যামেরার মুভমেন্ট তখন এআই দিয়ে কন্ট্রোল করা হতো এবং সেটাকে যে ক্যারেক্টারগুলোর সাথে ম্যাচ করানো হয়েছে, এটা একটা বড় জায়গা ছিল যে হলিউডে একটা হইচই পড়ে গিয়েছে।
তাহলে এই দুটো মুভি বা এই দুটো সময়ের কথা বললাম, এই জায়গাতে কিন্তু খুবই লিমিটেড ইউজ অফ এআই আমরা দেখতে পাচ্ছি, খুবই লিমিটেড, মানে ভিজুয়াল বেসিক্স এর ক্ষেত্রে। তারপরে এআই কি হলো, ম্যাট্রিক্স আসলো এরপরে। তারপর ম্যাট্রিক্স আসার পরে কিন্তু আসলে এআই অনেক বেশি রেভলিউশন, এবং ম্যাট্রিক্সের ছড়ানো যতটা ছিল, এই এআই এর ছড়ানো ততটা কিন্তু চলে এসেছে। জুরাসিক পার্ক উইথ ইট, ইয়েস ডেফিনেটলি, ফাইনাস্ট রাইট, ফাইনাস্ট এআই প্রোডাক্ট, এবং মানে ফিনিশড প্রোডাক্ট যদি ভালো বলি তাহলে জুরাসিক পার্কের কথা আসতেই হবে, 1994 এর দিকে, রাইট। হ্যাঁ, এরপরে আমাদের যে জায়গাটা আমরা বলি কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই এর জায়গা বলি, এআই কিন্তু প্রবেশ করেছে সিজিআই এর স্কেলেটনে। এবং এই যে এক তো অ্যানিমেশন বলতেছি, সিজিআই বলতেছি, এই ওয়ার্ডগুলো কিন্তু রিপ্লেসড হয়ে গেছে এখন এআই। এই জায়গাটা আমার মনে হয় যে সুমন ভাই ভালো বলতে পারবেন যে আপনি ঠিক অনেকই জোস বলতেছেন। আচ্ছা, তাহলে এখন মানে সিজিআই অ্যানিমেশন এই শব্দগুলো রিপ্লেস করে ফেললাম, আসলে গুণগত চেঞ্জটা কি এসেছে? গুণগত চেঞ্জ যেটা হলো সেটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই সিজিআই এর মানে যে নির্মাতারা এর পেছনে সিজিআই নিয়ে কাজ করত, তাদের প্রত্যেকটা সিন শেষ করার পরে একটা শান্তি, একটা আনন্দ, সৃষ্টির আনন্দ ছিল। এই সৃষ্টির আনন্দটা এখন আর নেই। একটা টিম কাজ করতো, টিমগুলো আস্তে আস্তে ম্যানুয়ালি যেটা করা হতো, এবং আমাদের দেখা গেছে এডিটরের যে টিমটা, মানে সবচেয়ে বড় যে জায়গাটায় স্বস্তি এসেছে এআই দিয়ে, সেটা হলো এডিটিং টুলস, সাউন্ড এডিটিং এবং ভিডিও এডিটিং এ রেপিটেটিভ যে কাজগুলো ছিল সেগুলো এআই কিন্তু অলরেডি মাথায় নিয়ে নিয়েছে বা কাঁধে তুলে নিয়েছে দায়িত্বটা, যে এখন রিপিটেটিভ ওয়ার্ক যেমন কালার টোন ঠিক করা, সাউন্ড ট্র্যাকের স্টেবিলিটি ঠিক করা, এগুলো কাজ কিন্তু সব এআই দিয়েই হচ্ছে। এবং এটা কিন্তু এআই দিয়ে এখন হচ্ছে তা না, আগে থেকেই হতো। আগের পর্বে একটা কথা বলছিলাম, সেই কথাটা হঠাৎ করে টেনে আনা এই কারণে যে আমরা তো সামনের দিনগুলোতে আসলে এআই এর অনেক ফরম্যাট দেখব, কিন্তু আসলে আপনারা কি ভয় পাচ্ছেন যে এআই আসছে? এটা একটু জানা দরকার। খুব কারণেই জানলাম, মানে একদম খোলামেলা কথা, এটা ধরেন পেশাগত ভয় না, ভয়টা হলো সামগ্রিক। এটা কি মানে মানুষ হিসেবে, রাইট? এক হলো মানুষ হিসেবে, আর দ্বিতীয় হলো অ্যাক্টর হিসেবেও আছে, দর্শক হিসেবে, মানে কোন জায়গাতে ভয়টা সেটা আমি পরে নিয়ে আসছি। যেমন আপনি ওই বললেন রিক্রিয়েট করার যে ব্যাপারটা, ধরেন এখন গুড ব্যাড অ্যান্ড আগলি যদি আমি রিক্রিয়েট করতে চাই, ইটস পসিবল। সো আমি প্রত্যেকটা অ্যামেজিং কি বলে অ্যাক্টর পারফর্মারদের কে নিয়ে যদি আমি এরকম রিক্রিয়েট করতে চাই, প্রোগ্রামিং এ দিলে সব ভাবেই হয়ে যাবে, ইটস ভেরি ইজি হয়ে যাবে ওইসব জায়গায়। ওইটা একটা ডিফারেন্ট টাইপের ফিলসফির জায়গা থেকে আসবে। কিন্তু সার্বজনিকভাবে যদি আমি চিন্তা করি সামগ্রিকভাবে এআই কোথায় নিয়ে যাবে আমাদের, লুক এআই মানে থ্রাইভ করছে আমাদের কিউরিওসিটির জায়গা থেকে। আমাদের কিউরিওসিটি কোনো বাউন্ডারি নাই, অ্যান্ড ও থ্রাইভ করতে আমরা মানে পাখি হইতে চাই। একসময় আমরা পাখি হয়ে যাবো আসলেই যানবাহনের মাধ্যমে, অথবা এমন সিস্টেম আসবে যেটা আসতেছে, অলরেডি এক্সিস্ট করে। সিলিকন ভ্যালি অনেক ডেমনস্ট্রেশনই দেখাচ্ছে, চায়না অনেক কিছু দেখাচ্ছে, কোরিয়াও দেখাচ্ছে অনেক কিছু। আমরা কয়েকদিন পরেই ছোট ছোট ডিভাইস বা জাস্ট সিম্পলি কোনো কিছু একটা থাকবে, ক্লিক করলাম, জাস্ট বডি, তারপরে আপনি উড়া শুরু করলাম। তার চেয়ে বড় একটা বিষয়, আপনি এটা এগ্রি করবেন কিনা, ম্যাট্রিক্সের ওই সিন আমি বিলিভ করি, রাইট, ম্যাট্রিক্স বিলিভ করে ব্যাটারি হয়ে যাবে। হ্যাঁ, ম্যাট্রিক্সে আবার আমার ম্যাট্রিক্সের ওই সিনটা আমার খুব মনে পড়ে, যে চিকেন খাওয়ার কথা বলে তাকে একটা মানে এই থকথকে একটা পদার্থ খাওয়াচ্ছে, এবং হ্যাঁ, এবং সে কিন্তু মনে করতেছে সে চিকেন খাওয়ার মতো আনন্দ পাচ্ছে। আপনার উঠতে হবে না, আপনার মস্তিষ্ককে জানতে হবে আপনি উঠছেন। ওই যে আমরা যখন এখন পার্কগুলোতে যাই, অ্যামিউজমেন্ট পার্কগুলোতে যাই, দেখবেন বিভিন্ন রাইডে উঠলে পরে যখন আমাদের ভিআর পরায় দেয় এবং ওই একটু কাঁপালো বা ওই জিনিসটা নড়া, আমরা কিন্তু ফিল করতেছি যে আমরা রোলার কোস্টার রাইডে, আমরা ফিল করতেছি আমরা ড্রাগনের সাথে উঠতেছি। রিফ্লেকশন। তার মানে হলো এআই কিন্তু সত্যিকার অর্থে সবকিছুই বলি আমরা যে হ্যাঁ ভালোর পথে, এই পথে সেই পথে, কিন্তু এই কিন্তু আমাদের একটা সোলেস দিচ্ছে, যেটা অনেক সময় ট্রুথ না, অনেক সময় ম্যাজিক রিয়ালিজমের দিকে। এখনো তো হিউম্যান মানে ওদের তো নিজস্ব কি বলে এটা অর্গানিজমের মতো আচরণ করা শুরু করে না, ডিরেকশন দিতে পারছি ওদেরকে, রাইট? সো কে সৎ উদ্দেশ্য নিয়ে দিচ্ছে আর কে খারাপ উদ্দেশ্য নিয়ে দিচ্ছে জানি না, রাইট? আমরা সবসময় ডিলুটেড থাকি। এবং এখন দেখেন একটা বিষয়, যে চ্যাটবট যখন ভয়েস ইন্টিগ্রেটেড হয়েছে, আমাদের সাথে তো এখন ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু এটা হিসাব করে দেখবেন যে আমরা যদি 9 ঘন্টাও ব্যয় করি দিনে, মানে এআই এর পিছনে, এআই কিন্তু কোনো কাজ করতে পারে না, শুধু কথাই বলতে পারে।
আপনাকে বিভিন্ন ও জিনিস যা direction জানে না ও তো দেবে। বলতে পারবে না। এবং মানে ব্যাপারটা হলো যে ওর জানার পরিধির মধ্যে ও বিভিন্ন খেলা খেলতেছে, কিন্তু বিভিন্ন ওদের জিনিস অ্যাক্সেস বলতেছে। লেভেলটা আমাদের এন্টার রেসের পুরো জার্নির যেমন 2 লক্ষ বছরের জার্নির সমান ওদের 1 সেকেন্ড। ওদেরকে জাস্ট ইন্টারনেটে যদি আমি প্রোগ্রামিং দেই, যদি সেট আপ করি কানেক্টেড সেট আপ ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গা থেকে এক্স্যাক্টলি, তাহলে হ্যাঁ তখন স্পেস অফ সেকেন্ড ওরা এন্টার হিউম্যান মানে হিস্ট্রি আপনার জেনে যাবে, জেনে যাবে। জেনে যাবে। এবং জেনে যাবে যে শুধু তা না, এখন কিন্তু অনেক দূর জানেও। মানে এখন মেশিন লার্নিং এমন পর্যায়ে পৌঁছেছে, ধরেন সবটার তো আসলে অ্যাক্সেস পাবলিক লেভেল পর্যন্ত থাকে না। এখন আমি যেটা বলতে চেষ্টা করেছি যে চ্যাট জিপিটি, ক্লড অথবা গ্রক, যাদের সাথে আপনি কথাবার্তা বলেন, কথাবার্তা বলছি আমরা, কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখছেন, তাদের একটা জিনিস ল্যাক আছে মানুষের থেকে, সেটা হলো বডি। মানে তার অর্গান নাই, আচ্ছা হ্যাঁ, ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। রোবটের মধ্যে সেম লেভেলের ইন্টেলিজেন্স আসা মাত্র কি হবে, আপনি জাস্ট আই রোবট। এই এক্স্যাক্টলি আমরা মুভিতেই ফিরতেছি। আমি এক্স্যাক্টলি আপনার কাছ থেকে এইটাই আমার ভালো লাগছে, যে জায়গাগুলো আপনি কানেক্ট করতে পারতেছেন। এবং বিষয়টা কিরকম যে একটা বাচ্চা যখন ছোট থাকে অনেক ইনোসেন্ট থাকে না, অনেক হার্ড হয় না, আস্তে আস্তে দুনিয়া যখন ওকে ছোট ছোট জিনিস জানা ঘাত থাকে সহ হয়, কথাটা বলে যে হ্যাঁ ঢাল। সো ইটস বিহেভিয়ারাল প্যাটার্ন। যখন আমি এআই কে সব জানাই দিব দিস ইজ হাউ ইউ বিহেভ, এটার কারণে এভাবে রিঅ্যাক্ট করে, ওরে দেখবো আমরা আমাদের মতো ইমোশনাল হইতে, বাট আসলে ইমোশনাল হচ্ছে না, কজ ওর তো আসলে অর্গানিজম না, কিন্তু ও বিহেভটা করবে লাইক ও মাই গড। এবং এই যে মানে কিউটনেস, গ্রিফ, তাকে দেখে আমাদের মনে হচ্ছে যে এটা স্যাড হচ্ছে, দেখছি আমরা এটা, রাইট। এবং আমরা ইদানিং কালে যেসব টেবিল টপ খেলনা রোবট দেখি, তাদের দেখা যায় যে ওই মাথার উপরে ট্যাপ করলে পরে এমন একটা ফেস বানায়, দেখে মনে হয় ও কি সুন্দর, এই দেখো একটা শিশুর মতো। এই যে জিনিসগুলো আমাদের মধ্যে ট্রিগার করছে, এই জায়গায় আবার একটু মুভির জায়গাতেই ফিরি, যে আমাদের কাছে সবসময় আমাদের ছেলেবেলায় যদি আমরা যাই, আমি আপনি সমসাময়িকই হব, ওই সময় কিন্তু সিনেমা হল একটা বড় আনন্দের জায়গা ছিল। এবং হয় স্কুল পালিয়ে অথবা আমাদের যারা মানে ফ্যামিলি আছে, ফ্যামিলি সহ আমরা সিনেমা হলে যেতাম। কি দেখতে যেতাম, কখনো এটা চিন্তা করে দেখছেন কিনা? আমরা কিন্তু ম্যাজিক দেখতে যেতাম, মানে যেটা রিয়েল লাইফে হয় না, সেই জিনিস দেখতে যেতাম। এখন এআই আসার পরে এটা খুবই ফান্ডামেন্টাল একটা জায়গা থেকে প্রশ্নটা করছি, আসলে কি ম্যাজিক হারিয়ে যাচ্ছে কিনা? কারণ আপনি এখন যে ম্যাজিক, ওই যে ওরার ম্যাজিক, 10 জনকে সাথে ফাইট করছে 10 জনের সাথে, এই ম্যাজিকগুলো এখন তো খুব সহজেই মানুষ নিজেই, এই বিভিন্ন টুল আছে, ক্লিং, VO3, এগুলো দিয়ে কিন্তু ওই সিজিআইতে যে কাজগুলো করা হতো, এগুলো জাস্ট একটা প্রম্পট দিয়ে করে ফেলতেছে। মানুষের সেই ম্যাজিকটা কিন্তু নষ্ট হচ্ছে মানে কি ম্যাজিক দেখার প্রবণতাটা। এখন ফিল্মে যে মানুষ আসলে সামনের দিনে কি দেখতে যাবে, কি দেখবে, আপনার কি মনে হয় যে জায়গাটা কি একটু মানে শেকি হয়ে গেল না? না, ইটস অলওয়েজ প্রগ্রেসিভ। তো ধরেন সোসাইটি যেভাবে ডেভেলপ করে, ধরেন 90s এর ছেলেপেলেরা ওই যে ছোট ছোট বন্দুক দিয়ে আমরা গুলি করতাম, ছটকা ইউজ করতাম। তো আমাদের কাছে ছটকার ফিলোসফিটা মনে হতো যে একটু ওল্ড, মানে হ্যাঁ। এখন ম্যাজিক তাহলে কোন জায়গায় নেবে? আমি আপনাকে ব্ল্যাক মিররের একটা পর্বের দিকে একটু আপনার নজর ফেরাবো, যেটাতে নেটফ্লিক্সের মতো একটা মানে মাধ্যম, বিঞ্জের মাধ্যমেই হলো দেখাচ্ছে যে প্রত্যেকে তার ভার্সন দেখতে পায়। এটা দেখছেন, আমার মনে হয় যে হ্যাঁ, প্রত্যেকে তার ভার্সন দেখতে পাচ্ছে। এখন আলটিমেটলি কি ওয়েস্টওয়ার্ল্ড, আই থিংক দে আর ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মানে এবং ব্ল্যাক মিরর প্রত্যেকটা পর্বই কিন্তু আমরা মোরলেস বিভিন্ন ফরম্যাটে সত্যি হতে দেখছি। ব্ল্যাক মিরর দেখে আমি যতটা না মজা পেয়েছি, স্কেয়ার্ড হয়েছি আসলে, যে আমি যেভাবে বিলিভ করি আমার সোফার পৃথিবীতে যতদিন বেঁচে আছে, যেসব নলেজ গ্যাদার করেছি, ওদেরকে যখন আমি এক জায়গায় রাখি, ফিউচার দেখার ট্রাই করি, ওরা ওইটা দেখাচ্ছে। সো ইফ আই এম রাইট, তাহলে ঝামেলা আছে, অবশ্যই ঝামেলা। পৃথিবী কোনো শান্তি জায়গা ঢুকতেছে। এবং একটা বড় জায়গা আপনি খেয়াল করে দেখবেন, একটা পর্বে দেখিয়েছে, কিন্তু আমি আরেকটা পর্বে এটা রেফারেন্স টেনেছিলাম অল্প একটু করে। সালমা হায়েকের একটা এপিসোড আছে যেখানে দেখা গেছে যে তার এআই জেনারেটেড অ্যাভাটার অভিনয় করতেছে, তা সে দেখে খুবই ফিউরিয়াস। তারপরে ওই প্রোডাকশন কোম্পানির কাছে যে পুরো দুনিয়ার এখন ইয়েরেও আনতে পারবে, হ্যাঁ, মানে যা ব্র্যান্ডকে সিনেমাতে বাঁচায় ফেলতে পারবে। মজার ব্যাপার হলো দেখেন যে যখন সে ওইটা ডিফেন্ড করতে গেছে, তার লয়ার বলছে যে আমাদের তো কিছু করার নাই, কারণ তুমি যখন কন্ট্রাক্ট পেপারে সাইন করছো তখন এটা সাইন করা হয়ে গেছে যে তোমাকে রিক্রিয়েট করা যাবে। এই জন্য আপনি আপনার যারা সহকর্মী আছে এবং আপনার জন্য এটা আমাদের কাছে একটা মেসেজ যে সামনের দিনগুলোতে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
যে আপনার রিক্রিয়েট করা অ্যাভাটার দিয়ে যদি ধরেন আপনি শিডিউল দিতে পারছেন না, তা সেক্ষেত্রে আপনার অ্যাভাটারকে দিয়ে অনুষ্ঠান মানে প্রোগ্রামটা চালায় নিবে অথবা শ্যুটটা করায় নিবে, সেই জায়গা ঠেকানোর জন্য হলেও ইউলাটা ভালো করে পড়ে দেখা বা কাউকে দিয়ে ইভেন দরকার হলে এআইকে দিয়ে চেক করানো দরকার যে আমার এতে কোনো বিপদ আছে কিনা, মানে এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট যেটা বলি আর কি। এটা একটা মেসেজ যে সামনের দিনগুলোতে এটা হতে যাচ্ছে। এবং এটা যে হতে যাচ্ছে, আমি ভয়ের কথা বলেছিলাম না প্রথমে, যে ভয়ের একটা বিষয় আছে কিনা, যে সামনের জন্য ভয় পাবো কিনা। 2023 সালে কিন্তু সেই ভয়টা হলিউডের সবাই পেয়েছিল, মানে যখন তারা প্রোটেস্টের নামলো যে এআই ঢুকতে দেবে না। কোন জায়গাতে ভয়টা ছিল যে 23 সালেই কেন প্রোটেস্ট? কারণ প্রথম দিকে দেখা গেছে, আপনি খেয়াল করে দেখবেন হলিউডের কিন্তু প্রথম দিকে যে প্রোটেস্টে কয়জন ছিল, তারা সবাই স্ক্রিপ্ট রাইটার। কারণ স্ক্রিপ্ট রাইটার হওয়ার কারণ ছিল হলো চ্যাট জিপিটি আসার সাথে সাথে এই প্রোটেস্টটা ট্রিগার হয়। 22 নভেম্বরে আসলো, 23 তারা মনে করলো যে এইটা কি এসে গেছে, কারণ চ্যাট জিপিটিকে সিঙ্গেল লাইনের প্রম্পট লিখতেছে যে আমার একটা রোমান্টিক মুভি স্ক্রিপ্ট দিয়ে দাও, ও সুন্দর করে লিখে দিয়ে দিচ্ছে। এখন এই যদি মানে অবস্থা হতে থাকে, কিন্তু আসলে ভয়টা তো আমাদের চ্যাট জিপিটিকে নিয়ে না। চ্যাট জিপিটি তো খুবই এলিমেন্টারি কাইন্ড অফ থিং। আপনি যদি ফাইনাল ড্রাফট এআইটা ইউজ করেন, মানে ইউল সি দ্য ম্যাজিক। একদম ইন্ডাস্ট্রি ক্যাটার যেরকম স্ক্রিপ্ট হয় সেরকম স্ক্রিপ্ট তারা লিখে, ডিটেইলিং ভালো, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, বাট ভার্সনস খুব জেনারিক, ভার্সনস এখনো জেনারিক। হ্যাঁ, ভার্সনস জেনারিক। ওর নোন ওয়ার্ল্ডের ভেতরে ওকে থাকতে হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট আপ আমরা যেমন ধরেন হিউম্যান বিং এরও সেম অবস্থা, আমাদের নাক না যে গন্ধটা না পায়, আমরা আমাদের যেটা দেখে না জানে না, সেম রাইট। ইন্দ্রিয়গুলো কাজ করে তো হবে ওই রকম। আমরা যেমন আবার এনার্জির সাথে কানেক্ট হইতে পারি, পৃথিবীর এনার্জির সাথে, এই কানেকশনটা তাদের নাই। সো আমরা আউট অফ দ্য ব্লু, যেটা হয়তো আমার 3 প্রজন্মের আগে কোনো দাদা চিন্তা করে গেছে, সেটা হঠাৎ করে আমার ভিশনে আসে। হ্যাঁ, একদমই প্ল্যানেটের এনার্জি, এটা ওরা পাবে না। ইউ সি, আমার যেটা বিলিভ, এআই থেকে বাঁচার জন্য এট সাম পয়েন্ট অ্যাপোক্লিপসের পরে আমরা যেটা করব, আমরা গুহার লাইফে ফিরে যাব। লিটারালি আমরা কোনো কিছু আপলোড না। আপনি কি গুহার লাইফে ফেরেন নাই বলতে চাচ্ছেন? আমি কিন্তু সবসময় এটার উদাহরণ দেই। আপনি কি করলেন? দেখেন না কেন বলি, আমি কিন্তু গুহার লাইফটাকে, আপনি যে জায়গায় আছেন, মানে আমার কাছে সত্যিকার অর্থে খুব মজা লাগতেছে, এটা শো এর জন্য বলতেছি না, যে আমি এই উদাহরণটা অনেক জায়গায় দিই যেখানে কথা বলতে। হ্যাঁ, কি কথা বলি শুনেন, সেটা যে আপনারা এত কিছু আবিষ্কার করে ফেললেন, এত ধরনের ডিজিটাল লক টক হাবিজাবি আবিষ্কার করছেন, শেষ পর্যন্ত তো আপনার ওই আঙুলের ছাপের কাছে ফিরেন, শেষ পর্যন্ত তো আইরিশের কাছে ফিরেন। এটা তো বাইরের কিছু না। আপনি 1000টা কোড আবিষ্কার করেও আপনি তো এই জায়গায় কোনো রিপ্লেসমেন্ট আনতে পারলেন না। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের প্রিমিটিভ যে লাইফ অ্যাজ এ হিউম্যান, সেইটার জায়গা থাকবে না। ওইটা আমি যেটা বলার ট্রাই করছি, আমরা না একদম লিটারেলি আমাদের গুহার যে লাইফটা ছিল আমাদের, হ্যাঁ, মানে ওই যে সবকিছু ছেড়ে ছেড়ে না, আমরা থাকবো এখানেই। মানে হয়তো আমরা এআই থেকে বাঁচার জন্য একটা সময় মানে থাকবে যে আইসোলেটেড বায়োলজিক্যাল হিউম্যান বিং থাকবে না, সব ব্যাটারি চালাবে, সবকিছু। বিকজ আমাদের এনার্জি কোনো কাজে লাগবে না মানে রোবটের কাছে। সো ওরা আমাদেরকে ওই ঘুম পড়াই রাখবে, আমাদের এনার্জি মানে ফিট করবে, আর এনার্জি দিয়ে ওরা চলবে, রাইট? ওই জায়গায় যদি আমরা চলে যাই, ওইটা থেকে যারা বাঁচতে চাবে, আই এম দ্য লেজেন্ডের মতো 1-2 জন থাকবে না, ওরা কি করবে? কেভ লাইফে ফিরে যাবে কিভাবে? কোনো কিছু আপলোড করবে না, তাহলে ওরা ট্র্যাক ডাউন হবে। হ্যাঁ, ওরা ট্র্যাক ডাউন হওয়া থেকে বাঁচার জন্য, কোনো ইনফরমেশন সিকিউর করার জন্য ওরা ইন্টারনেটে কোনো কিছু আপলোড করবে না। এক্স্যাক্টলি, ঘোড়া থেকে ঘোড়া, পাখি থেকে পাখি। হ্যাঁ, একদম। এবং এই ট্রান্সমিশনটা হবে হলো, ট্রান্সমিশনটা স্পিরিচুয়াল, মানে যন্ত্রের মাধ্যমে হবে না। আমি আপনাকে একটু আগে একটা কথা শুরুর আগেই বলেছি যে আমাদের যে এআই নিয়ে আলোচনা চলছে, সেফ জোন মুভির কথা বলেছিলাম একটু আগে। এখন দর্শকদের উদ্দেশ্যে বলি, সেফ জোন নামে একটা 6 মিনিটের মুভি আছে, এটা ইউটিউবে অ্যাভেলেবল, দেখা যেতে পারে, দেখলেই পারবেন যে সেফ জোন মুভিটার সবচেয়ে যে জায়গাটা স্ট্রাইক করবে, যখন টাইটেল দেখাবে শেষে এসে, সেই স্ট্রিংটার মধ্যে খেয়াল করে দেখবেন স্ক্রিপ্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিরেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই জায়গায় কিন্তু একটা বড় ধাক্কা, এটার উপরে একটা কপিরাইট দেওয়া উচিত, বিকজ ওরা তো মানে সারা দুনিয়া হাতায় নিচ্ছে, কার কোন কপিরাইট থেকে জিনিস চুরি করছে। এবং দ্যাটস নট রাইট, ধাপ্পাবাজি না। এটা কিন্তু এখন এই কপিরাইট ইস্যুজেই কিন্তু মিলিয়ন ডলার পে করতে হচ্ছে। মানে যাদের জিনিস হাতায় নিচ্ছে তারা তো এখন আস্তে আস্তে অ্যাওয়্যার হচ্ছে, কারণ রেফারেন্স হিসেবে আমরা তো ফ্রিকোয়েন্টলি পড়তে হয়, মাঝে মাঝেই আসে স্ক্রিপ্টেড, ইউ ক্যান টেল, চোখ বুঝে এটা চ্যাট জিপিটি বা এই ধরনের অ্যাপ থেকে করা। অ্যান্ড ভাই, ট্রাস্ট অ্যান্ড বিলিভ মি, প্রত্যেকটা জেনারিক।
জেনারিক আসলে এটা এই প্রত্যেকটা সিনেমা আপনি কোথাও না কোথাও দেখছেন, দেয়ার ইজ নো মানে নোভেলটি নাই এটা আছে না যে ম্যাজিক্যাল কিছু, এই যে স্ট্রাকচারাল ম্যাজিক্যাল না, এই ম্যাজিকটাই নষ্ট করছে। আমি কিন্তু এই এক্স্যাক্টলি এই জায়গায় বলছিলাম যে এই ম্যাজিকটা নষ্ট করতেছে তারা, এবং ম্যাজিকটা নষ্ট করলে মানুষের মধ্যে যে আগে যত্নের জায়গা ছিল মুভি নিয়ে, এই যত্নের জায়গাটা কিন্তু একটু হলেও হ্যাম্পার করবে মানে কি, ধরেন আমরা যদি ক্রিয়েশনের জায়গায় আসি, এখন ওই যে বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত এআই তো সব জায়গায় ঢুকতেছে আস্তে আস্তে। মানে আপনার এই 6 মিনিটের একটা মুভি, এটা কিন্তু 6 মিনিটে কি দেখাইছে ডাজন্ট ম্যাটার, কিন্তু ম্যাটার করে যেটা, সেটা হলো ডিরেক্টর, রাইটার, এই জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। রাইটারদের ভয় ছিল কিন্তু ওইটাই, ভয় এখনো আছে কিন্তু না। 23 সালে কিছু ওই প্রোটেস্টের, আমি ওই প্রোটেস্টের গল্পটা শেষ করি নাই, ওইটা যখন রাইটাররা এরকম দেখলো তখন বাকিরাও চিন্তা করে দেখলো যে আমাদেরও তো একই অবস্থা হতে পারে, তখন কিন্তু সবাই রাস্তায় নেমে গেল, সিনেমাটোগ্রাফাররা নামছে। তারপরে হ্যাঁ, মানে মোটামুটি বিভিন্ন মানে ফিল্মের সাথে কানেক্টেড সবাই প্রতিনিধিত্ব ছিল। এরপর তারা একটা ম্যান্ডেটে আসে যে এআই এর ইথিক্যাল ইউজটা তারা নিশ্চিত করবে, এবং সেইটাই কিন্তু একটা বড় বিষয় হয়েছিল। তারপরে ধরেন যেটা বলবো ডেভেলপমেন্ট, ডিপ ভুডু নামে একটা অর্গানাইজেশন আছে। আপনার কাছে একটু সুমন ভাই প্রশ্ন রাখি, সেটা হলো বডি ডাবল অথবা আপনারই ডিফারেন্ট এই যে অভিনয় করতে হয়েছে, এই জিনিসগুলো আগে কিরকম কষ্টসাধ্য ছিল? বডি ডাবলটা মানে স্কিলের উপর ডিপেন্ড করে, প্লাস সেফটির উপর ডিপেন্ড করে। অনেক শর্টস আছে যেগুলো হয়তো আমি দিতে পারবো, বাট যদি ভুল করি বা কোনো কিছু যদি রং হয়, বিকজ ইউ আর নট দ্য অনলি পারসন যে কিনা ইনভলভ এনগেজ, রাইট? কেউ মিস্টেক করতেই পারে, তখন সিকিউরিটির জন্য বডি ডাবল ইউজ করা হয়। আর এইজিং এর ক্ষেত্রে এইজিং এরটা ছিল ফান। হ্যাঁ, মানে যদি আপনাকে টাইম পিরিয়ড ধরে 2 মাসের ভেতরে ওয়েট বাড়ানো কমানো অথবা চুল বড় করা, তারপরে একটা লুক নেওয়া, আচ্ছা এই লুকটা যখন আপনাকে নিতে হচ্ছে, ধরেন আপনার এইজের চেয়ে 20 বছর বেশি করে, এই লুকটার জন্য তো একটা সময় লাগতো, রাইট? ওই মানে মেকওভারটা শেষ করতে বা কিছু। এখন ডিপ ভুডও যেটা করেছে, মানে আমার এই জায়গাটাই দেখেন যে বডি ডাবল দিয়ে আপনি স্টান্টের জায়গাগুলো বললেন যে কাভার করা, এখন তারা বলতেছে যে আপনার শুধু 30 মিনিট সময় দিবেন, 30 মিনিট সময় দিলেই আর কোনো স্টান্টের সিনের জন্য আপনাকে টেনশন করতে হবে না, তারা ওটা রিক্রিয়েট করে দিবে এআই দিয়ে। সেকেন্ডলি, এইজিং এর যে রি-এইজিং এর কথাটা বললাম, বা ডি-এইজিং এর কথাটা যেটা আইরিশম্যানে দেখা গেছে, এই ডি-এইজিংটা টোটাল তারা করছে এআই দিয়ে, ওখানে ক্যারেক্টারের কোনো কষ্টই হয় না। এখন আমরা এটা সারফেস লেভেলে দেখলে বলবো যে ক্যারেক্টারের কষ্ট হয় নাই, কিন্তু সমস্যা হলো যেটা, যে পরবর্তীতে তাহলে ক্যারেক্টারের রেলিভেন্সটা তো নষ্ট হয়ে যাবে ওই জায়গাতে। এখন যদি আপনি এখানে আবার ডিরেক্টরের কিছু ঝামেলা আছে, যেমন আপনি আইরিশম্যানের কথা বললেন না, তো এখন যদি স্করসেজি নিরোর এই অবস্থায় অথবা এল পাচিনোর এই অবস্থায় তাকে ইয়াং বানাইতে হবেই, হ্যাঁ হ্যাঁ, এইটাই, মানে তার কাছে আর কোনো আর্টিস্ট নাই দুনিয়ার, ওদের নিয়ে কাজ করতে হবে, তার আজীবন ওদের নিয়ে কাজ করছে, তাহলে তখন তো ঝামেলা। যদি আপনি র্যাডিক্যাল না হন, তাহলে এই তো আপনার আস্তে আস্তে আপনার জোনগুলো নষ্ট করবে, আপনি নষ্ট করছেন, অন্যদের জন্য নষ্ট করছেন। আই এম সরি, দ্যাটস দ্য ট্রুথ। না, এটা সত্যি কথাই। এবং আমরা এখন যে আলোচনাটায় ঢুকবো সেটা হলো ডিপ ফেক। এখন ডিপ ফেকের ধরেন ভালো ইউজটা করা হচ্ছে ফিল্মে, কিন্তু খারাপ ইউজটা কিন্তু মানুষের মধ্যে ছড়ায় পড়তেছে। এবং ধরেন ভাই এআই তো মানে কি, আমাদের যদি সায়েন্সের কথা বলি, সামগ্রিক, ফরগেট অ্যাবাউট এআই অনলি, পুরো সায়েন্সটা ডেভেলপই হচ্ছিল মানুষ মাইক্রোবায়োলজি থেকে শুরু করে এভরিথিং। তারপরে আমরা শুরু করলাম ক্লোনিং, বমিং, ইউনো, মানে কেমনে আমাদের ওই যে বললাম না, কিউরিওসিটি আমাদের সবচেয়ে ওয়ার্স্ট জিনিস। ইভেন যারা এই টেকনোলজিগুলা প্রথম নিয়ে আসছে মানুষের সামনে, তারা এর টেসলার মতো মানুষজন, ইভেন আইনস্টাইন চায় নাই কোনোদিন এই বম ডিপ্লয়েড হোক, মানে কোথাও পড়ুক, সে চায় নাই, ইউ নো হোয়াট আই মিন। সো এই মানুষগুলো যখন, কিন্তু তারা কিউরিওসিটির কারণে নিজেদের থামায় নাই, তারা এটার ম্যাক্সিমাম রেজাল্টটা মানে ওই ফর্মটায় তারা নিয়ে গেছে, এটা হয়ে গেছে ঝামেলা। আমরা কিউরিওসিটি থামাবো না কখনো। এখন দেখেন, কিউরিওসিটি না থামাতে যে আমাদের যে জায়গায় আমরা পৌঁছাচ্ছি, সেটা হলো আপনি জানেন যে গুগল VO3 ছাড়ার পরে 8 সেকেন্ডের ভিডিও যা বানাচ্ছে, মানে ন্যাচারাল ভিডিও থেকে আলাদা করা খুব কঠিন। আমরা নিজেরাও অনেক সময় চিন্তা করে বসি যে আসলে এইটা কি আসলটা দেখলাম নাকি এআই। মানে সেদিন যেটা হয়েছে, 2টা ভিডিও পাশাপাশি রাখি আর কি। একটা ভিডিওতে একজন বলছে যে আমি একজন ইউটিউবারের এআই, আমি এটা জানতে পারছি 20 মিনিট ভিডিও দেখার পরে। আমি কিন্তু ওই ইউটিউবের ভিডিও দেখি, সেটার যে অ্যাভাটার কথা বলতেছে এটা আমার মনেই হয় না। আরেকজন নিউজ প্রেজেন্টার
তার নিউজ পড়ার মধ্যে প্রথমে এইটা বলে শুরু করলো যে আই অ্যাম নট এআই। তার মানে চিন্তা করেন এখন সে মানুষ, তাকে বলতে হচ্ছে যে সে মানুষ, আবার যে অ্যাভাটার আমরা দেখি এইটার পেছনে তো আমরা হিউম্যান বিংরা মানে বিশালভাবে দোষী পার্সোনালি। ডেফিনেটলি ধরেন আমি আর আপনি এখানে যদি বসি এমন ভাবে যে এখান থেকে আমার ন্যাচারাল যে লুকটা আছে ওটারে এমন ভাবে মেকআপ দিয়ে এমন ভাবে ক্রিয়েট করলাম যেটা আসলে এর জন্য ক্রিয়েট করা খুব ইজি হবে ডিলিউশনাল করতে। প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের চেহারা অ্যাবসলিউটলি আলাদা, ট্রাস্ট এন্ড বিলিভ মি। হ্যাঁ, এর জন্য এটা টাফ হয়ে যেতে করা, কিন্তু আমি যখন পেইন্টেড ফেসেস রাখি অলমোস্ট ওইটা নাইমে আসে 10%-এ। ইটস গেটিং ইজিয়ার এন্ড ইজিয়ার, আমরাই তো ইজি করে দিচ্ছি। সো ওই উপস্থাপিকার মেকওভারের পরের যে ফেস সেটা তো এআই যখন আমাদের ব্লাফ দিবে আমাদের 2 সেকেন্ড মানে ঘন্টার পর ঘন্টাতে আমরা বুঝবো না যে এটা বুঝবো না এটা কে। আমরা যদি আসলেই জানতাম ওইটা, এর জন্য অনেক টাফ হয়ে যেত ওটা রিক্রিয়েট করা। রাইট, ইটস জাস্ট টাফ। কারণ টাফটা হইতো কোন জায়গায়, আমার যেটা মনে হয় যে আমরা তো ওই সার্চিং আইসটা থাকতো আমাদের, হ্যাঁ, কিন্তু আমাদের এখন যে আসতেছে সবাই একই লাগতেছে। আমরা ওই সার্চটা করি না যে এটা কি রিয়েল না রিয়েল না। আপনি একটু হালকা করে খেয়াল করলে বোঝা যায় যে এটা এআই কি এআই ক্রিয়েটেড না। এখনো তো মানে পলিশ না কাজগুলো। হ্যাঁ, কাজগুলো পলিশ না, এখনো কাজগুলো পলিশ না। কিন্তু আমরা একটা জায়গায় আগে ছিলাম যে আজ থেকে যদি 3 বছর আগের ডিপফেক ভিডিও দেখেন, একটা মানুষ কথা বলছে, তার কান এখান থেকে লিক করতেছে, তার এখান থেকে লিক করতেছে, মানে ওই ভিডিওগুলো দেখলে বোঝা যাইতো যে এটা কোনো মতেই আসল না। এখন কিন্তু ওই জায়গাটা অনেক বেশি পলিশড হয়েছে। এখন যে ক্যারেক্টারগুলোকে আমরা দেখি অনেক স্টেবল। আমি এখনো মানুষকে দোষ দিব, আমরা এই যে ফিল্টার ইউজ করার কারণে, হ্যাঁ, আমাদের ওনার ফিল্টার ইউজ করা একটা ছবি দেখে আমার ধারণা হবে এই মানুষটা এরকম, রাইট। হ্যাঁ, আমাকে ধোকা দেওয়া ইজি। এবং এই যে ফিল্টার হয়ে গেলে এবং ফিল্টার যে ইউজ করছি, ফিল্টারও তো এআই, এবং ফিল্টারও এআই। এবং ওই যে আপনি যে জায়গাটা স্টেজেস গো ব্যাক, মানে কোনো কিছু তো সরাসরি মানে ডিপ্লয়েড করলে আপনি এটা নিতেই পারবেন না। হ্যাঁ, নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। আর এমন সব জিনিস আমরা ডিল করছি যেগুলো 10 বছরে মানে একটা করে পিরিয়ড যায়, 10 বছর ধরে একটা মানুষের মস্তিষ্ক এভাবে প্রিপেয়ার করছে, পরে 10 বছর এভাবে প্রিপেয়ার করছে, তারপর সো 50 ইয়ার্স এইখান থেকে এইখানে লং জাম্প দেখি, বাট 50 ইয়ার্স তো একটা জার্নি আছে। হ্যাঁ, এই জার্নিটা আমরা দেখি না। এবং আমরা এই শো এর মাধ্যমে যেটা চেষ্টা করেছি, এই যে আপনি জার্নির কথাটা বললেন, জাস্ট এর ইমিডিয়েট আগের পর্বটা ছিল যে এআই এর হিস্ট্রিটা আমরা দেখানোর চেষ্টা করেছি যে 22 সালে চ্যাট জিপিটির সাথে এআই আসেনি, এসেছে আরো অনেক অনেক আগে। এবং আপনি দেখেন যে আলাপগুলো আমরা হলো, যে ফেসগুলো যদি পেইন্টেড না হতো, ফিল্টার যদি ইউজ না করা হতো, আমরা কিন্তু এই ফেস পেইন্ট করে বলি বা আমাদের বিহেভিয়ারগুলো কিন্তু জেনেরিক হয়ে যাচ্ছে। জেনেরিক হওয়ার পেছনে এআই এর দায় দিতে পারি, এআই বানানোর পিছনে দায় মানুষের। এইটাই হলো আমাদের শেষ কথা। ঘুরে ফিরে কিন্তু তাই। আর আরেকটা বিষয় হলো যে আমরা সবসময় এটা খেয়াল করে দেখেছি যে হলিউড যে জিনিসগুলো, যে ডিভাইস নেয় অথবা যে টেকনোলজি ইউজ করে, সেগুলো আসলে আমাদের সাবকন্টিনেন্টে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। এই গ্যাপটা কিন্তু সবসময়ই ছিল, থাকবে। কারণ এখন ধরেন আপনার যদি সিলিকন ভ্যালি থাকে একটা, সাপোজ ধরেন আমাদের বাংলাদেশে সিলিকন ভ্যালি আছে, আমরা অনেক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, ইনভেনশন নিয়ে কাজ করছি, আমার কতগুলো ফ্রেন্ড ওখানে কাজ করে, আমার ইন্ডাস্ট্রি খুব হেলদি। আমি 4-5টা টপিক ওদের কাছ থেকে শুনে আমার যেহেতু ইমাজিনেশন আছে আর যেহেতু আমার সায়েন্সের ব্যাপারে খুব ভালো দখলদারিত্ব আছে, আমি তো জানতেছি এটা এখানে 20 বছর পর কোথায় যাবে। ইটস ভেরি ইজি টু মেক এ ফিল্ম লাইক দ্যাট, যেটা জেমস ক্যামেরন নিজেই সায়েন্টিস্ট টাইপের, ওনার ভাইও সায়েন্টিস্ট টাইপের, তারপরে স্পিলবার্গ, এরা তো আউট অফ দ্য ব্লু গ্লাভ বাই কাইন্ড, দে হ্যাড এ থট যেটার সাথে ওটা এক্সিস্ট করছে অলরেডি, ওরা থ্রাইভ করে এখানে আমাদের দেখালো, যেটা আসলে আমরা ওইখানেই যাচ্ছি। ওয়েল, ইটস ভাইস ভার্সা, মানে দুজনের কাছ থেকে ভীষণ পাচ্ছে আর কি। একদমই। এবং আমরা আজকে যে জায়গায় আছি, ধরেন আমরা তো সবাই চিন্তা করে কি যে ফিল্মে এআই ঢুকবে, আসলে কত দূর ঢুকতে পারবে। স্ক্রিপ্টিং হয়তো করে দিল, বা সে ফর এক্সাম্পল এডিটিং এর ক্ষেত্রে মানে হেল্প করলো, অথবা এডিটিংটা পুরাটাই করে দিল। এখন লোকেশন স্কাউটিং এর যে বিষয়টা আছে, সেটা পর্যন্ত এআই সেদিকে দখলদারিত্ব বাড়াচ্ছে, যে আপনাকে লোকেশন খুঁজে দিবে, ওইখানে প্রোডাকশনে কারা কাজ করবে সেটা ঠিক করে দিবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সব ক্ষেত্রেই তো আমরা দেখি এআইও যেমন বিজনেস, আবার এই শোবিজটাও তো একটা বিজনেসই বলা চলে। এআই এখন যেটা করছে, স্ক্রিপ্ট রাইটিং এর প্রথম দিক থেকেই, মানে শুধু লিখে দেওয়া তা না, তারা আবার যাচাই করছে যে আসলে দর্শকদের কাছে এই ধরনের স্ক্রিপ্ট কতটা চলবে বা কতটা নিবে, সেটা দেখে তারা স্ক্রিপ্টকে গুড অর ব্যাড বলতেছে। মানুষ এখন এআই এর ওই কনসিডারেশন নিয়ে তাদের স্ক্রিপ্ট চেঞ্জ করতেছে।
আমার কাছে এই বিষয়টা কিন্তু আরো ভয়ের লাগছে। আপনার কাছে কি মনে হয়? অ্যাবসলিউটলি, যে কেউ মানে এগুলো যেহেতু কন্ট্রোলেবল, আমি যে কেউ কন্ট্রোল করতেই পারে। আমি যেটা তাদের ইচ্ছা মতো, আমি যদি সোসাইটি অথবা একটা দেশের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন এটার ভিতরে ঢুকাতে চাই বা ওয়ার্ল্ডের, তারা ওইখান থেকে ইনপুট দিলে আমরা ওই অ্যালগরিদমে দেখতেই থাকবো যে এটা ডেফিনেটলি। হ্যাঁ, এটা সো দেয়ার ইজ নো গুড থিং অ্যাবাউট ইট। কন্ট্রোল কোনো জিনিস গুড না, মানে স্বাভাবিকভাবে গুড না। তাহলে আমাদের মনে হয় যে আমরা আজকে যে আলোচনা করলাম, আমরা একদম শুরু থেকে এই পর্যন্ত আসতে পেরেছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, আরেকটা বিষয় বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো নেটফ্লিক্সে কিছুদিন আগে কিন্তু একটা ওয়েব সিরিজ ইন্টারনট, ওটার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে একটা কোলাপস সিন টোটালটা এআই জেনারেটেড ব্যবহার করেছে, এবং তাতে ইন্টারনট, হ্যাঁ, এটা হলো এই ওয়েব সিরিজের একটা সিন যেটা বিল্ডিং কোলাপসের সিন, যেটা আসলে যদি ক্রিয়েট করতে হইতো সেক্ষেত্রে অনেক টাকা খরচের বিষয় ছিল, সেটা বেঁচে গেছে। এটা দিয়ে কিন্তু নেটফ্লিক্সে প্রথম কোনো মানে এআই জেনারেটেড টোটাল ঘোষণা দিয়ে বললো যে এটা আমরা করেছি, এবং এটা নেটফ্লিক্সের নিশ প্রোডাকশন। আর একই সাথে আমরা ওই যে 43 মিনিটস যে মুভিটার লাস্ট রিক্রিয়েট করা হবে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা এরার সূচনা হয়ে গেছে অলরেডি, যে জায়গায় আমরা পদার্পণ করছি। তাহলে এই যে সামনের দিনগুলোতে আমরা এই এরা কিভাবে মানুষ আসলে নেবে, বা কিভাবে আপনি দর্শকদের কাছে এই এরা নিয়ে কি বলতে চান, যে কোন জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি এটাকে? হিউম্যান বিইং এর সবচেয়ে বড় গুণ হলো সার্ভাইভ করা। সার্ভাইভাল টেন্ডেন্সি এত বেশি, ওরা সবসময় একটা ওয়ে ফাইন্ড আউট করে। আমরা ওই আশাটা নিয়ে থাকবো অবশ্যই। উই উইল এনিওয়ে, আই মিন বিকজ মানে এআই তো নিজে নিজে থ্রাইভ করছে না, কারো না কারো পেটের তাগিদে থ্রাইভ করাচ্ছে। সো এর আরেকজনের পেটের তাগিদ লাগবে, ও একটা ওয়েজ বাই করবে, এই আর কি। আর এন্ড অফ দ্য ডে ইউ নো হোয়াট, লুক, মানুষের রিপ্লেসমেন্ট পসিবল না, ইউ নো হোয়াট আই মিন, বিকজ অর্গানিজম ছাড়া, মানে পৃথিবীর বাইরেও যদি কোনো প্ল্যানেট থাকে, ওইখানেও লিভিং অর্গানিজম আছে, এবং এদের ভেতরেই ওয়ারটা হবে। সো এআই ওইখানটায় মানে এই এদেরকে আমরা কি আজকে সহযোদ্ধা তৈরির দিকে আগাচ্ছি কিনা, মানে এইরকম একটা বিষয়, যে মানে আলটিমেট ফাইটটা তো আর আসলে স্টার ওয়ারই হবে, এটাই মানে। এছাড়া আসলে আদার কোনো ওয়েজ তো নাই। আলোর গতি আমরা যখন অ্যাচিভ করব, মানে ক্যান ইউ ইমাজিন আলোর গতি যখন ছাড়া যাবো, ক্যান ইউ ইমাজিন কি হবে আসলে? আলটিমেটলি বাট ইট সাউন্ডস প্রিটি উইয়ার্ড, বাট এখন 2025 আর উইয়ার্ড লাগছে না। হ্যাঁ, ট্রু, ইটস পসিবল। আমরা ইন দ্য স্পেস অফ 50 ইয়ার্স হয়তো আমরা আলোর গতির ডাবল যদি গেইন করি, সত্যি কথা, স্টার্স টু স্টার। এবং এই যে ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান এই জাস্ট পরশুদিন একটা পডকাস্টে এসেছিলেন। নিউ আর্থ খুঁজে পাইছে তারা? না, তারা নিউ আর্থ খুঁজে পায় নাই। তারা যেটা বলার চেষ্টা করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল 2035-এ কি হতে যাচ্ছে। সে কিন্তু ঘুরায় পেঁচায় একটা কথাই বলছে, যে আমার পক্ষে এই মুহূর্তে আসলে বলা সম্ভব না যে কি হতে যাচ্ছে, মানে কত কিছু চেঞ্জ হবে। Well, all I know, by 2045, not no anticipation. আমি আমার ফ্রেন্ডদের বলতেছিলাম, not 2045 or 40, I would say 40 say. So আমার মেয়ের যখন 20 বছর হবে, তখন আমার মেয়ে হয়তো একদিন বলবে ছাদে উঠে, যে বাবা আমি একটু মুন ক্যাফে থেকে ঘুরে আসি। হ্যাঁ, তো বলবো যে মা মুন ক্যাফেটা কোথায়? বাবা চাঁদে যাচ্ছে। She's like, sure, gone. Could happen, bro. আমরা এইখানেই আশা করি থামতে পারি। এই স্বপ্ন দেখার জায়গা যাতে মানুষের শেষ না হয়, আর ম্যাজিক যাতে না ফুরায়, এটাই আমরা চাবো। আর এআই যাতে মানুষের যে ম্যাজিক্যাল যে জায়গাটা আছে, স্পর্শের ম্যাজিক, অনুভূতির ম্যাজিক, এগুলো যাতে টিকে থাকে। আমি আসলে পুরো সময়টা একদম মন্ত্রমুগ্ধ শ্রোতার মতো শুনছিলাম। আপনারা দুজন মিলে এত অ্যানালাইসিস করে, এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিচ্ছিলেন যে আমি বুঝে উঠতে পারছিলাম না, যে আমি বুঝতে পারছিলাম না ভাইয়া সিনেমার ব্যাপারে এত জানে, এবং এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিচ্ছিলেন। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। এবং দুজনকে আসলে একদম শেষ মুহূর্তে যেহেতু আছে, দুজনকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।